আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। প্রত্যেকদিন ওয়েট করে থাকি কবে সানডে আসবে, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, বরের সঙ্গে ঘুরতে বেরোবো, কিন্তু সানডে এলেই সেদিন কিরকম যেন আমার কাজ বেশি হয়ে যায়। আর দেরি করে ওঠা তো দূরের কথা, সেদিন আমার সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। আজও অনেক ভোরে ঘুম থেকে উঠে বাড়ির যত কাজকর্ম ছিল সবকিছু মোটামুটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। ওই জন্য আজকে ব্লগটা শুরু করতে এতটা লেট হয়ে গেল। এখন মোটামুটি 11:30 মতন বাজে। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, তার সঙ্গে রাতের কিছু বাসন ছিল, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করেছি। আর এদিকে আমার মেয়ে সিঁড়িটাকে ঝাড়ু লাগিয়ে দিচ্ছে। আমি ওকে বলিনি, জানো তো, নিজে নিজেই গেছে ঝাড়ু লাগাতে আর মোবাইলে গান শুনছে। তো বাড়িতে অনেক কলা নিয়ে এসেছিল বর, এতদিন থাকলে খারাপ হয়ে যাবে, তাই বললাম কলা দিয়ে কিছু পিঠে বানিয়ে নিই। বেশ কয়েকদিন তো পিঠে খাওয়া হয় না, তারপর কলার পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে। পিঠেগুলো এরকম বড় বড় হয়েছে কেন বলো তো? আমি যখন কলা তারপরে ময়দা চিনি দিয়ে মেখেছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছিলাম, তার জন্য এত সুন্দর ফুলেছে। তবে বেশি পিঠে বানাইনি, তার কারণ আমার বর কলার পিঠে খেতে একদমই পছন্দ করে না। আর আমি পিঠে খেতে এতটাই ভালোবাসি, বানাচ্ছি আর ভাবছি কখন আমার বানানো হবে আর আমি বসে বসে খাবো। আমাকে পিঠে আনতে দেখি মেয়েও ছুটে চলে এসেছে খাওয়ার জন্য। তো খাচ্ছে, আমি জিজ্ঞাসা করছি বাবা কিরকম হয়েছে, তো আমাকে মজা করে বলছে মাম্মি একদমই ভালো হয়নি, লবণ বেশি হয়েছে। তাই ওর কাছ থেকে কেড়ে নিয়েছি, দেখো ওর কোনো ব্যাপারই নয়, উঠে যাচ্ছে আমাকে বাই করে। তো ওকে চেপে ধরে বললাম আগে খেয়ে তারপরে ওঠ। আমাদের দুজনের মধ্যে হাসি মজা খুনসুটি তো চলতেই থাকে। তো যাই হোক, দেখো সকাল সকাল ভীষণ মেঘ করেছিল, এখন আকাশটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, আর জামা কাপড়গুলো ধুতে আমার বাবাই আমাকে হেল্প করেছে। ছেলে বলছে মাম্মি ভীষণ খিদে পেয়ে গেছে, কিছু খেতে দাও। তো জিজ্ঞাসা করলাম বাবা কি খাবি? ও বলছে ব্যানানা শেক খাবো। তো ব্যানানা শেক করে দিয়েছি, খাচ্ছে। আর এখানে প্রিন্স দেখো পড়ে পড়ে ঘুম দিচ্ছে। আমার জামা কাপড় রাখার র্যাকটার অবস্থা দেখেছো? যে যেরকম পারে এখান থেকে নিয়ে নিয়ে আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, কোনো একটা জামা ঠিক মতন ভাঁজ করেনি। তাই আজকে ভাবছি অনেকটা টাইম তো আছে এখনো দুপুরে রান্না বান্না করার, তার আগে আমি সবগুলো সুন্দর করে ভাঁজ ভাঁজ করে সাজিয়ে গুছিয়ে রাখবো। কাল রাতের বেলাতে বর বলছিল এসো আমরা দুজন মিলেও জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, কিন্তু তখন খাওয়া দাওয়ার পর আমার আর ইচ্ছাই করছিল না, ঘুম পাচ্ছিল। এখন একা একা করতে হচ্ছে বলে বরের কথা খুব মনে পড়ছে, যে যদি উনি আমার সঙ্গে থাকতো তাহলে কত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যেত। যাই হোক, এখানে জামা কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম। দেখি কতক্ষণ এরকম থাকে, আমার তো গ্যারান্টি আছে ফুল 1-2 ঘন্টার বেশি আর থাকবে না। র্যাকটার কি অবস্থা হয়েছে দেখেছো? একেবারে বুড়ো মানুষের মতো নড়বড়ে হয়ে গেছে, না মরে বেঁচে আছে আর কি। মাঝে মধ্যে এত দুঃখ হয়, হাসিও আসে, যে আমার কলকাতার বাড়িতে আলনা আলমারি সব কিছু আছে, সেখানে জামা কাপড় রাখার মতো লোক নেই, আর আমার এখানে আলনার খুব প্রয়োজন। সব জায়গাতে খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও কিনতে পেলাম না। মাঝে মধ্যে এত দুঃখ হয় সত্যি, আর আমার কোনো কিছু করতে ভালোই লাগে না। তো প্রিন্সের খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো এক নাগাড়ে ঘুমোচ্ছে। দুটো ডিম অমলেট করে দিয়েছি আর কটা ভাত দিয়ে মেখে দিয়েছি, বাবা মেখে মেখে ওকে খাইয়ে দে। আজকে এত কাজের চাপ, ওই জন্য চান করাতে পারিনি। তাই ভাবছি বিকালবেলাতে একেবারে চানটা করিয়ে দেবো, গরমের সময় তো কোনো অসুবিধাই হবে না। ছেলে বায়না ধরেছে চলো মাম্মি আমরা ঘুরে আসি। মেয়েটাকে এত করে বললাম চল বাবা, ভাই যখন বলছে ঘুরে আসি তাহলে ভালো লাগবে। 2-3 দিন আগে ছেলে বন্ধুদের সঙ্গে মাঠের দিকে ঘুরতে গেছিল, সেখানে একপাল হরিণ দেখেছিল, কিন্তু আমি এখানে আসার পর আজ পর্যন্ত কোনোদিন হরিণ দেখিনি, বনগরুই দেখেছি। তো ওই আগ্রহ করে এসেছিলাম যে হরিণ দেখতে পাবো, কিন্তু দুঃখের বিষয় হরিণ দেখলাম কিন্তু কাছ থেকে দেখতে পারলাম না, অনেক দূরে একপাল দাঁড়িয়ে রয়েছে। ভেবেছিলাম তোমাদেরকে একটুখানি দেখাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো বেশ কিছুক্ষণ হয়েছে এসেছি, বাড়িতে তো মেয়ে একা একা আছে, তাই এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আমি বাড়িতে এসে চান দান করে দেখো একটা শাড়ি পরে নিয়েছি, রান্না বান্না করব তার জোগাড় গোছাল করছি।
দুপুরবেলাতে কিছু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই ছোলাগুলোকে প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ২-৩টে সিটি লাগিয়ে দিলে খুব সুন্দর গলে যাবে। সানডের দিন স্পেশাল কিছু খাবো না তা কখনো হতে পারে? ওইজন্য আজকে লুচি, কাবলি ছোলা তার সঙ্গে সুজি হবে। বর অবশ্য আমাকে ফোন করে বলেছিল যে মাংস আনবো, তো ওনাকে মানা করেছি যে প্রত্যেক রবিবারে বা মাঝে মধ্যে তো আমাদের মাংস খাওয়া হতেই থাকে। সপ্তাহের মধ্যে ৫-৬ দিন মাংস রান্না তো হয় আর তার সঙ্গে মাছ তো থাকেই। আর আমার একটা ভীষণ বাজে অভ্যাস আছে। বাড়িতে যেদিন মাছ বা মাংস রান্না না হয় সেদিন ভাত একদম মুখে তুলতেই পারি না। ছোলা সিদ্ধ হয়ে গেছে, এখন শিলেতে মসলা পেস্ট করে নিচ্ছি। অল্প মসলা তো ওইজন্য শিলেতেই আরকি বাটলাম। এখন কৌটোগুলোতে গোটা মসলা ঢেলে রাখছি। গোটা মসলা বলতে ওই যে গোটা জিরে আর হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি নিয়ে এসেছিলাম শপিং মল থেকে। এখনো পর্যন্ত তার প্যাকেটটি খোলা হয়নি। ওইজন্য ভাবছি কৌটোর মধ্যে যদি রেখে দিই তাহলে মাঝে মধ্যে যা রান্না করব, যার মধ্যে দেওয়া যায় আরকি দিয়ে তাহলে রান্না করতে পারবো। আমাকে একজন বন্ধু কমেন্টে বলেছে যে, "দিদি একা বাড়ির সব কাজকর্ম করো, একটা কাজের লোক তো রাখতে পারো।" তো কি বলো তো বন্ধুরা, গ্রামের প্রকৃত বউ হতে গেলে বাড়ির যত কাজকর্ম আছে সবকিছুই করতে হয়। তাছাড়া কাজের লোক রাখার মতো সামর্থ্য আমাদের নেই। যদি থাকতো তাহলে আমার বর অবশ্যই কাজের লোক আমাকে রেখে দিত। তাছাড়া কি বলতো, গ্রামের প্রকৃত বউ মানে কি? বাড়ির যত কাজকর্ম আছে ঘুঁটে কুড়ানো থেকে রান্নাবান্না চণ্ডীপাঠ সবকিছুই করতে হবে। এত কাজকর্ম করার পরেও কিন্তু শাশুড়ি, ননদ, বাড়ির যত লোকজন আছে তাদের মন পাওয়া যায় না। তুমি যতই কাজ করো তবু তাদের কিরকম যেন মনে হবে কোনো কাজকর্মই করেনি, বসে পায়ের উপরে পা তুলে খাচ্ছে, জানো তো? এরকম আমার সঙ্গে অনেকবার ঘটেছে। সেই আরকি এক্সপেরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে এই কথাগুলো বললাম। শুধু আমার সঙ্গে নয়, যারা গ্রামের বউ আছে তাদের সবার সঙ্গে এরকম ঘটনা ঘটেই থাকে। তো ওদিকে আমার তরকারি রান্না হচ্ছে আর এখানে বাইরের স্পেসে মাদুর পেতে ওখানে বসে আমি আর আমার বাবা লুচিগুলো বেলে নিচ্ছি। রান্নাঘরে খুব গরম লাগছিল, তাই বাইরেতেই আরকি লুচিগুলো বেলে নিলাম। তো আমার এখানে মোটামুটি ছোলার তরকারি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে নিলাম আর অল্পই গ্রেভি রেখেছি। বেশি গ্রেভি হলে আবার খেতে ভালো লাগে না। ঘুগনি খেতে মন চায় কিন্তু খেতেই পারি না। তার কারণ আমাদের এখানে ঘুগনি রান্নার মোটরটা একদমই পাওয়া যায় না। ওইজন্য বাড়িতে যখন যাই কলকাতাতে তখন ওখান থেকে ১ কিলো বা ২ কিলো মতন নিয়ে আসি। বাড়িতে যখন লুচি ভাজা হয় তখন অষ্টমী পুজোর কথা মনে পড়ে। যখন ছোট ছিলাম মা এরকম অষ্টমী পুজোর দিন লুচি, সুজি তরকারি রান্না করত। আমরা সব বোনরা বসে খেতাম। কতই না মজা হতো। কিন্তু এখন নিজেকে ভেজে নিজের খেতে হয় তো ওইজন্য কিরকম যেন টেস্ট লাগে না। তাছাড়া মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হবে না। আমার মা ভীষণ সুন্দর রান্না করতে পারে। একবার যে জিনিসটা রান্না করে সেটাই কিরকম যেন মুখে লেগে থাকে আর বারবার খেতে ইচ্ছা করে। তো এখানে আমার লুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমিও কম পারি না, তোমরা তো দেখেই বুঝতে পারছো। একেবারে ফুলে বলের মতন হয়েছে। আমি ভাজছি তো আর আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমি এত সুন্দর করে লুচি বানিয়েছি। গরম লুচি খেতে তো ভীষণ ভালো লাগে। ওইজন্য দেরি না করে সবকিছু নিয়ে বসে পড়েছি খেতে। আজকে আমাদের মেনুতে আছে লুচি, সুজি আর ছোলার তরকারি। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো। বাই।